নমস্কার, স্বাগত জানাই আপনাদের প্রত্যেকে আবারও ক্লাসরুমে। হ্যাঁ, ক্লাসরুমই তো বটে। রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমে কিভাবে পাঠ প্রদান হয় সেটা আমরা যারা যাইনি, সেই ক্লাসের ছবিটা আমাদের সামনে নেই, তারা বুঝতেও পারবো না কেন অন্যান্য বা অনেক সুযোগ থাকা সত্ত্বেও রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের দিকে অনেকে ধাবিত হন শেখার জন্যে, পণ্ডিতজির কাছে থেকে শেখার জন্যে। সেটার ছোঁয়াটা এই আমাদের অনুষ্ঠানে পাওয়া যায়, যার জন্য সেটাকে ক্লাসরুম বললে কোনোভাবে ভুল বলা হবে না। এক একটা চার্ট, জাতচক্র, ন্যাটাল চার্ট বিশ্লেষণ হয় এবং তার থেকে শেখার জায়গাটা থাকে। একজন পণ্ডিত মানুষ, তিনি তার ইনস্টিটিউট আছে, জ্যোতিষ শিক্ষা কেন্দ্র আছে। মৌখিক প্রচারে তো অনেক কিছুই হতে পারে, লিখে দিয়ে প্রচার করে বা কিছু ছবি টবি দিয়ে অনেক কিছু স্ট্যাবলিশ করে দেওয়া যেতে পারে ইনিশিয়ালি। তারপরে তো যদি সেটার অস্তিত্ব না থাকে, মানে মানুষ গিয়ে দেখলেন তো ধরা পড়ে যাবেন। কিন্তু এখানে আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, পণ্ডিতজির পাণ্ডিত্য কোন পর্যায়ে পৌঁছায়, মানে একটা সাবজেক্টের প্রতি তার দখল কোন জায়গাটায় যায়, সেটা আবার এই অনুষ্ঠান থেকে আরও বেশি করে বোঝার সুযোগটা থাকে। তো কথা দিয়ে নয়, তিনি তো কাজেই বিশ্বাসী, বারে বারে এই কথাটাই উঠে আসে। তো আসুন সকলে মিলে আগে থেকে ওয়েলকাম করে আবারও যে মন নিয়ে আমরা দেখতে বসছি, কিছু শিখতে পারবো, জানতে পারবো, সেই দিকেই মনোনিবেশ আরও গভীরভাবে করা যায়। কি পাচ্ছি আজকে সেটা জানতে সরাসরি তার কাছে আবারও তাকে স্বাগত জানিয়ে নমস্কার। একটি রাশিচক্রের শিক্ষামূলক অ্যানালিসিস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ছাত্রছাত্রী যারা, সাধারণ মানুষ যারা জ্যোতিষ মনস্ক, জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষ জানতে চান, চার্ট অ্যানালিসিস করা শিখতে হয়। তাহলে একটু চার্টটার দিকে আজকে তাকাই। বৃষ রাশি, সিংহ লগ্ন, দ্বাদশে বক্রী শনি, নবমে বৃহস্পতি বক্রী কেতুযুক্ত রাহু দৃষ্ট, সপ্তমে শুক্র মঙ্গল রবি বুধ, এই তিনটি গ্রহ পঞ্চমে। এই রাশিচক্রটি একটি পুরুষ মানুষের, এই রাশিচক্রটি একটি পুরুষ মানুষের। বর্তমান তিনি নিজের গৃহে নেই। এবার কিভাবে অ্যানালিসিসে আসবো আমরা? চতুর্থপতি পঞ্চমে যদি থাকে তাহলে কেন্দ্রপতি কিন্তু কোণে আছে। কেন্দ্রপতি কোণে থাকলে সচরাচর নিজের গৃহ সে ত্যাগ করে না। কিন্তু বর্তমানে রাশির অষ্টমে শনি ধাইয়া চলছে, আর সিংহ লগ্নের বৃহস্পতি পঞ্চমপতি, সেটা রাশির রাশির অষ্টমপতি এই মুহূর্তে গোচরে সপ্তমে রয়েছে। তাহলে অষ্টমপতি মারক, সপ্তমে আছে। সপ্তম থেকে রাশিকে যদি পেনিট্রেট করে দেখে, তাহলে তার মস্তিষ্ক বিকৃতি, গ্রহ পীড়ায়, ভুল বুদ্ধি বা দুষ্ট চক্রের সাথে যুক্ত হতে পারে। ধাইয়ার 2.5 বছরের পার্ট, কিন্তু সেটা 7.5 মতোই পীড়াদায়ক হয়। এবং লগ্নের সপ্তমে শুক্র, তিনি বিবাহিত, পরিষ্কার। তাহলে সপ্তমপতি কোথায়? দ্বাদশে। তাহলে দেখুন এই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট, এই রাশিচক্রের এই জায়গাটা, সপ্তমে শুক্র আর সপ্তমপতি দ্বাদশে। তাহলে সেভেন্থের লর্ড দ্বাদশে গেছে, আর তৃতীয়পতি দশমপতি সপ্তমে। তাহলে কেন্দ্রপতি কিন্তু কেন্দ্রে। তাহলে আমার আলোচনা দিয়ে আগে বুঝেছিলেন যে কেন্দ্রপতি সমন্বয় একটা রাজ্য, অথবা কেন্দ্রপতি কোণ নয়, কেন্দ্রপতি এবং কোণ যদি একসঙ্গে থাকে তাহলে সেটা রাজ্য হয়। কিন্তু এক্ষেত্রে দেখুন একটু ব্যতিক্রম। কিরকম? অ্যাস্ট্রোলজির লটা মাথায় রাখতে হবে। ডি ও কি হয়? ডু। তার মানে কি জিও গু? তা কিন্তু হয় না, হয় কি জিও গো। ঠিক সেরকম কেন্দ্রপতি কেন্দ্রে শুক্রটা, সিংহলগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি সপ্তমে, শুক্র কেন্দ্রপতিত্ব দোষ নিয়ে লগ্ন দৃষ্ট হয়েছে। তার মানে দেখুন
সপ্তমে শুক্র থাকলে জাতকের স্ত্রী সুন্দর হয়। সুন্দর মানে কিন্তু ফেয়ার কমপ্লেকশন, ধবধবে ফর্সা, খুব সেজে থাকে তা কিন্তু নয়। সুন্দর মানসিকতা হয়, তার স্ত্রী রত্নগর্ভা হয়, সেটা কিন্তু হয়েছে এখানে। কিন্তু সপ্তমপতি দ্বাদশে তার কিন্তু স্ত্রীর প্রতি অনুরক্ততা, ভালোবাসা, প্রেম এগুলো নেই। কেন নেই? সপ্তমপতি দ্বাদশে থাকলে স্ত্রীর দ্বারা তৃপ্ত হয় না সে। অর্থাৎ তৃপ্ত কিন্তু যৌন জীবন নয়, দাম্পত্য জীবন কিন্তু যৌন জীবনের সঙ্গে জড়িত, কিন্তু এখানে যৌন জীবন নয়। স্ত্রী ভালো মন্দ সেটা সে প্রকাশ করবে না। সে গিয়ে কোথায় পড়বে? সপ্তমে শুক্র পর নারীতে আসক্ত হবে। বাড়ির স্যাফলা দিয়ে ভাজা পাপড় ভাজা মানুষ খেতে ভালোবাসে না, মেলার ওই কালো তেলের পাপড় ভাজাগুলো খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রবৃত্তি, আমারও তাই। মানে আমার স্ত্রী যদি স্যাফলা দিয়ে ভেজে দেয় পাপড়টা, আমার কিনা নাক ছিটকানি লাগবে, কিন্তু মেলায় গিয়ে আমি 4-5টা খেয়ে নেব। ঠিক এই ক্ষেত্রে দেখুন, সিংহ লগ্নে এই রিপুকারক গ্রহ এবং ষষ্ঠাধিপতি দ্বাদশে রয়েছে, স্ত্রীর সাথে শয্যা সুখের হানি প্রায় 1 বছর ধরে। সপ্তমে শুক্র পরস্ত্রীর সাথে জড়িয়ে পড়েছে, পরস্ত্রী ভোগের অ্যাডিকশন, পর নারীতে আসক্ততা। নিজের স্ত্রী কিন্তু সপ্তমে শুক্র, সে জায়গায় কোনো প্রশ্ন আসবে না একটি সতীর্থ নারীর নিদর্শন, কিন্তু তাকে ফেলে রেখে তিনি সপ্তমে শুক্র, ইনি ব্রাহ্মণ পুত্র, তার সপ্তমপতি দ্বাদশে গেছে অন্তজ জাতির সাথে, অর্থাৎ একটা নিজ সংসর্গকারী নারীর সাথে সে জড়িয়ে গেছে। জড়িয়ে গিয়ে তিনি ফিরছেন না, তিনি লজ্জা পাচ্ছেন, সামাজিক অবক্ষয়, লজ্জা এইসবের শিকার হচ্ছেন মানসিকভাবে। তার স্ত্রী, ফ্যামিলি সমস্ত কষ্ট পাচ্ছে। আর পরনারীতে যে আসক্ত, সেই জায়গায় তার একটা আলাদা ভাবনা নিয়ে সে আছে। এটা কিন্তু গ্রহপীড়া, ওনার কোনো দোষ নেই। এই শুক্রটি সারা জীবন ওনাকে পীড়া দেবে। এই নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারী সঙ্গ, ব্যভিচারে লিপ্ততা থাকবে। পঞ্চমে মঙ্গল, রবি, বুধ এই জাতকের একটি সন্তান। চতুর্থপতি পঞ্চম, সেই সূত্র কেন্দ্রপতি কোণে গেছে, লগ্নপতি যুক্ত হয়ে 5th হাউসটা দেখুন, একদম রাজযোগ, প্রচন্ড বুদ্ধি রাখে। চতুর্থপতি পঞ্চমে যাওয়ার জন্য সন্তান থেকে সে সুখ প্রাপ্ত হবে। এই মুহূর্তে তার সাথে সন্তানের সম্পর্ক নেই, কিন্তু সন্তান তার বড় হবে, মহীয়ান হবে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু লগ্নের চতুর্থপতি রাজযোগকারক গ্রহ সিংহ লগ্নের মঙ্গল, সে পঞ্চমে গিয়ে তার মধ্যে সন্তানকে উচ্চশিক্ষিত, সুস্থ, খুব বড় করাবে, কিন্তু তার মধ্যে উগ্র বুদ্ধি আনাবে। কারণ দ্বিতীয় পতি হচ্ছে বুধ, বুদ্ধির কারক, মঙ্গলের সাথে যুক্ত। তিনি গৃহ ছেড়ে পরের সঙ্গে গৃহ সুখের থেকে বেশি সুখ পাবে এই আশায় তিনি আজকে কিন্তু নিজের গৃহ ত্যাগ করেছেন। কিন্তু তাকে গৃহে ফিরতেই হবে। নবমে বৃহস্পতি, তার মানে অষ্টমপতি নবমে রয়েছে, ভাগ্য বিপর্যয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়নি। কিন্তু কেন্দ্রপতি কেন্দ্রে রয়েছে, সেই দশমপতি শুক্র খারাপ করাচ্ছে, ব্যভিচারে লিপ্ত করাচ্ছে, পরস্ত্রী ভোগ করাচ্ছে, নিজের স্ত্রীকে মর্যাদা দিচ্ছে না। কিন্তু কেন্দ্রপতি সপ্তমে থাকলে তার বাণিজ্য আবার ফিরে আসবে। একটু সময় লাগবে, কিন্তু ফিরে অবশ্যই আসবে। এই অসাধারণ চার্ট অ্যানালিসিস অনুষ্ঠানে চোখ রাখুন, জ্যোতিষটা শিখুন, জ্যোতিষটা রিয়ালাইজ করুন। জ্যোতিষ মানে তান্ত্রিক নয়, জ্যোতিষ মানে তন্ত্র নয়, জ্যোতিষ মানে কালো কাপড়, লাল কাপড়, হোম করা, তারাপীঠে নিয়ে যাওয়া, কামাখ্যায় যাওয়া, ওগুলো পীঠস্থান, তাদের ফাংশন আলাদা। পীঠস্থানে আপনি যান না, কিন্তু তান্ত্রিককে ভাড়া করে নিয়ে যেতে হয় নাকি? বলেছে নাকি ঈশ্বর? চৈতন্য চরিতামৃত পড়েছেন?
সেখানে লেখা আছে নাকি ব্ল্যাক ম্যাজিক? 64 তন্ত্রের কোথাও লেখা আছে ব্ল্যাক ম্যাজিক? আমরা ম্যাজিকের কথা বলি, আর যিনি জাদুকর সেই পিসি সরকার, তিনি কিন্তু তন্ত্রের কথা বলেননি। কে কে আবিষ্কার করলো আমার জানা নেই, মানে ধর্ম আর ব্ল্যাক ম্যাজিক কি এক নাকি? আর তারাপীঠে নিয়ে গিয়ে যদি বশীকরণ করাই যায়, তাহলে পাকিস্তানের এই যে জঙ্গি, এদের প্রত্যেকটা কিন্তু বশীকরণ করা যাবে, কোনো অসুবিধা নেই। একদম বশ করে রেখে দেবে যে তুই এই ভারতে এসে হামলা করবি না, সেই বস তো শুনবে সে। তখন বশীকরণ তো একটা প্রয়োগ, তা সেই প্রয়োগটা জঙ্গিদের ক্ষেত্রে হবে না কেন? জঙ্গি তো মানুষ, হিউম্যান বিং, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যাই হতে পারে। তান্ত্রিকদের কাছে গিয়ে এই কথাটা বলুন না যে জঙ্গিদের যদি বশীকরণ করে একটু কাউন্সিলিং করে সুস্থ করা যায়, তাহলে অস্ত্রযুদ্ধে যেতে হয় না, এমনি শান্তি নামে। সেই তন্ত্রের লোকেরা কিন্তু উত্তর দিতে পারবে না। আলোচনা চলবে, চোখ রাখুন। চোখ রাখার সাথে সাথে মাথাটাকেও রাখতে হবে, নিজেদের বোধ বিবেচনাটাকেও কাজে লাগাতে হবে। আজকে পণ্ডিতজি এই যে কথাগুলো বলছেন, ক্লাসের প্রসঙ্গে না হয় পরেই আসছি, এই যে কথাগুলো বলছেন কতটা কষ্ট বা খেদের জায়গা থেকে বলছেন, সেটাকে কি ভাবার কোনো প্রয়োজন নেই? আজকে পণ্ডিতজি তিনিও স্পিরিচুয়াল সেই ভাবাদর্শে বিশ্বাসী, কিন্তু যখন অনিয়ম বা অবিচারের জায়গাটায় আসছে, যখন কিছু পাপাচারের জায়গাটায় আসছে, পণ্ডিতজির ব্যাখ্যা যেভাবে যে যুক্তিতে করছেন, সেটাকে কি একেবারেই তুচ্ছ করার বিষয়? আমি বলি, ব্ল্যাক ম্যাজিক দিয়ে যদি ঈশ্বর দর্শন হয়, মানুষের সেবা করানো যায়, তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, সাধক বামাখ্যাপা, রামপ্রসাদ সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, তারা কি আমাদের থেকে আধ্যাত্মিকভাবে কম চেতনা, কম শিক্ষা? তারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিল না কেন? তারা এই জ্যোতিষ, খনা, বরাহ, কেউ কিন্তু তান্ত্রিক নয়। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যারা ফাউন্ডার, পরাশর মুনি, খনা, বরাহ, শ্রীধর আচার্য, প্রত্যেকে ম্যাথমেটিশিয়ান। যাদের এডুকেশন আছে তারা জানেন, তারা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির কথা বলে গেছে। কোনো জায়গায় কোথাও বলেনি অমাবস্যা তিথিতে জাতক জাতিকার পিঠে থালা দিতে হবে, সেটাও তন্ত্রে নেই, দেখাতে পারবে না। বিরাচার, বিরাচার তন্ত্রের আলোচনায়ও আমি আসব। পাত্র শোধন তন্ত্র কি, তার উপর ডিটেলিং আধ্যাত্মিক আলোচনা হবে। কি তন্ত্র? তন্ত্রে কেন মদের ব্যবহার? তন্ত্রে কেন মাংসের ব্যবহার? তন্ত্রে কেন মাছের ব্যবহার? একবার ভেবে দেখবেন, যেখানে তন্ত্র, বৈষ্ণব, শৈব এগুলো নয়, ইন্ডিয়ান স্পিরিচুয়ালিজমস পৃথিবীর মধ্যে স্থান আছে। ভারতবর্ষের মতো কোথাও এত মহাপুরুষ পৃথিবীর কোথাও জন্মগ্রহণ করেননি। কোন মহাপুরুষ যদি কেউ বলে থাকে ব্ল্যাক ম্যাজিক, সেই বই যদি এনে দেখান, আমি সেদিন থেকে এই গোপটা অর্ধেক কেটে রাস্তায় ঘুরবো, জ্যোতিষ পেশায় থাকবো না। আপনি বলুন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, স্বামীজি, বিজয় কৃষ্ণ গোস্বামী, অরবিন্দ, যারা মানে স্পিরিচুয়ালিজমের মঙ্ক একেবারে, তাদের কোনো একটি শব্দ যে এই তোরা ঈশ্বর পাচ্ছিস না, তোরা একটু ব্ল্যাক ম্যাজিকের দিকে যা, ভগবান এসে তোকে সামনে দাঁড়াবে, এটা একটু যদি কোনো বাণী, এত বাণী তো ফেসবুকে আসে, কোথাও তো স্বামীজিও কোথাও বলেনি। জ্যোতিষ তো বেদের অঙ্গ, তন্ত্র আসে কোথা থেকে? হোয়াট ইজ দ্য সোর্স অফ? জ্যোতিষ তো বেদের অঙ্গ। তাহলে বেদ তন্ত্র এক নাকি? তন্ত্রটা একটা আলাদা সাবজেক্ট। ফিজিক্যাল সায়েন্স এক জিনিস, রাষ্ট্রবিজ্ঞান এক জিনিস, আবার সাইকোলজি এক জিনিস, কিন্তু জ্যোতিষতান্ত্রিকরা গুলিয়ে ফেলেছে সব। সে জ্যোতিষ করতে গেলেই তাকে একটা তারা মার গল্প দিতে হবে, জ্যোতিষ করতে গেলেই তাকে একটা দক্ষিণাকালীর ভয় দেখাতে হবে, কেউ কেউ ছিন্নমস্তার ভয় দেখাচ্ছে, শুধু ভয় মানে, আর যে মাদের নিয়ে ভয় দেখাচ্ছেন ওই মাগুলোকে একদম লিজ নিয়ে নিয়েছে কেউ কেউ, যে তারা মা, দক্ষিণাকালী, সেটা তার মা। আর যাদেরকে বলছে মানে শ্রোতা, তার কেউ হয় না, তার মা হয় না, উনি একজন দালাল, উনি হাতে করে নিয়ে গিয়ে মায়ের সাথে আপনার পরিচয় করিয়ে দেবে।
কিন্তু আপনারা ধর্মভীরু, দুর্বলতা, ধর্মকে ভালো না বেসে, ধর্মীয় শিক্ষার অভাবে এইসব করে বেড়াচ্ছেন। কিচ্ছু করার নেই এখানে, এর বিপ্লব চলবে। যত্র জীব তত্র শিব। শিবরাত্রির দিন জল ঢেলেছেন, দুধ ঢেলেছেন, একটা অভুক্ত শিশুকে 1 চামচ দুধ খাইয়ে দেখেছেন? সব সাহসই নেই আপনার। লিঙ্গের উপর দুধ ঢেলে দেবেন। যত্র জীব তত্র শিব। শিব যেটা করলে বেশি উপকার হবে, শিব প্রীত হবেন আপনার প্রতি, সেই আর্তের সেবা সেই করার মানসিকতাই নেই। দুধটা শিবলিঙ্গে ঢালবেন, জড় পদার্থের উপর দিয়ে গলে যাবে, মাথায় চরণামৃত নিয়ে ঘুরে বেড়াবো। কিন্তু একটি অভুক্ত মানুষ দুধের জন্য তার অপুষ্টিজনিত রোগে ভুগবে, তাকে আমরা দুধটা খাওয়াবো না। কোথায় লিখেছে? শিব শিব বলেছে ঘটি ঘটি, আপনাকে বলেছে ঘটি ঘটি দুধ ঢালতে আমার লিঙ্গে? শিবলিঙ্গ কি? শিবলিঙ্গের পুজো করা হয় কেন? জিজ্ঞেস করুন তো তান্ত্রিকগুলোকে, শিবলিঙ্গ কি, শিবলিঙ্গের পুজো হয় কেন? শিবের ধ্যানে কি বলেছেন তিনি? বিশ্বাদ্যং বিশ্ববীজ। সমস্ত পৃথিবীর পুরুষের মাধ্যম দিয়ে আমি সৃষ্টির জন্য বীজ প্রবেশ করাই নারীর মহাজনীতে, এটা বলছেন তিনি। বিশ্বাদ্যং বিশ্ববীজ, ওই শব্দটার মানে জানতে গেলে তাকে একাডেমিক কোয়ালিফাইড হতে হবে। যারা সর্বমঙ্গল মঙ্গলে বলে বকে গৌরী বলে, মানে গৌরী মানে শিবের স্ত্রী, তিনি বকেছেন উনি, ঠিক আছে? এই ধরনের শিক্ষা। মান্নাদের একটি গানে আছে ভাতিচ গগনে। আমি এক ফাংশনে গিয়ে জিজ্ঞেস করলাম এটার মানে কি, সে বলছে ভাত রান্না করছে গগনে। ঠিক আছে, তার মানে আকাশে ভাত রান্না করছে। তিনি কিন্তু মান্নাদের ভক্ত, মান্নাদের গানও গান। তা এই ধরনের শিক্ষা যদি কারো থাকে, তাহলে তো তার ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে তাকে বের করা যাবে না। তাকে তো একেবারে পিন্ডি চটকিয়ে, কালো কাপড় পরে, ব্ল্যাক ম্যাজিক দিয়ে তার অরিজিনাল গুরু দীক্ষা, সনাতন ধর্ম সমস্ত শেষ করে ফেলবে। কিন্তু পারবে না যতক্ষণ আমার শ্বাস আছে। আমার শ্বাস আছে। আজও 30 বছরের প্রফেশনে প্রতিদিন রাত্রে আমি আধ্যাত্মিক জ্যোতিষ পড়াশোনা করে ঘুমোতে যাই। কাদের জন্য এই কথাগুলো? কাদের জন্য বলছি? আমার জন্য। আমি স্বর্গে যাব নিয়ে এগুলো। জীবনে খুলে দেখুন না, নিজেদের বলছি, বই বলে দিচ্ছি, চৈতন্য চরিতামৃত, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শ্রীমুখ নিঃসৃত বাণী কথামৃতম, খুলে দেখুন। একটা পাতায় যদি দেখাতে পারেন ব্ল্যাক ম্যাজিক, অঘরিতন্ত্র, ষট ক্রিয়ার কথা কোথাও লেখা আছে, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। আরে বশীকরণ যদি তারাপীঠে নিয়ে গিয়ে করানোই যায়, তাহলে তো সবচেয়ে বড় মহাশত্রু এই মুহূর্তে পাকিস্তান, তাকে কেন করছি না? পাকিস্তানের সব আমার কাছে বশ থাকবে। দেখি না যে তান্ত্রিকগুলো অ্যাক্টিভিটি চালাচ্ছেন প্রতিটি চ্যানেলে, যে জ্যোতিষটা কোনো ব্যাপার না, তন্ত্রটা এইসব ব্যাপার। আরেকটি ভাষা আছে, একটা স্ট্রিট ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, তুক তাক কথাটা, সেই নামে কোনো ডিকশনারিতে কথাই নেই। আপনি অভিধান খুলুন, এটি দেব সংসদ, তুক আর তাকে মানেটাই আজ পর্যন্ত উদ্ধার করতে পারলাম না। মানে এটা ভাবা যায় না যে কোন জায়গায় দাঁড়িয়ে আমাদের অশিক্ষা, ভারতবর্ষের মতো একটা আধ্যাত্মিক স্থানে। তাহলে কি বামাখ্যাপা কবচ দিতে পারতেন না? ভগবান শ্রী রামকৃষ্ণদেব দিতে পারতেন না? রামপ্রসাদ সেন অতগুলো শ্যামাসঙ্গীত লিখতে গেল কেন? কবচই বারান্দা থেকে দিত। আলোচনা চলবে। এই শিক্ষামূলক অনুষ্ঠানে চোখ রাখুন। সপ্তমে শুক্র, দ্বাদশে শনি। সপ্তমে শুক্র পর স্ত্রীর প্রতি আসক্ততা, দ্বাদশে শনি ঋণে জড়িয়ে পড়া, ব্যবসায়িক জায়গায় বিরাট সমস্যা। তাহলে এই সমস্যার মধ্যে থেকে একে রক্ষা করতে গেলে কি কি প্রতিকারের প্রয়োজন, এইটাই তো সাবজেক্টের শেষটা। সিনেমার শেষ হয় কি দিয়ে বলুন তো? ভিলেনের মৃত্যু দিয়ে। আর সিনেমা শুরু হয় ভিলেনের তাণ্ডব দিয়ে। তাহলে জ্যোতিষের এন্ডটা কোথায়? প্রতিকারে। শনির প্রতিকার, শুক্রের প্রতিকার, পরস্ত্রীর দিকে নজর যাতে না যায় সেটাকে আটকাতে হবে। ফিফথে মঙ্গল রবি বুধ, প্রচন্ড ইন্টেলেক্ট, তার বুদ্ধি মারাত্মক, তাকে সুস্থ পথে ফেরার জন্য দ্বাদশস্থ শনির প্রতিকারে দিতে হবে। শনির প্রতিকার ইন্দ্রনীলা। সপ্তমে শুক্র হীরা, পারলেন না হীরা কিনতে, নীলা কিনতে প্রচুর দাম, তখন যেতে হবে ভুবনেশ্বরীর কবচ যন্ত্র। আর দ্বাদশস্থ শনি দক্ষিণা কালীর কবচ মহাকালী যন্ত্র, শনির ইষ্ট দেবী। হলো? তাহলে একটা সিম্পল চার্ট অ্যানালিসিস করে যে জায়গায় আমরা আসছি, যে মানুষকে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির বাইরে নিয়ে গিয়ে
তান্ত্রিক সমুদ্রের মধ্যে ফেলতে গেলে আগে এটা জানতে হবে। আমি অপারেশনটা করতে গেলে আগে জেনারেল এমবিবিএস হতে হয়। আমি যদি সার্জন হই, আমাকে এমবিবিএসটা করে সার্জনে যেতে হবে, স্পেশালাইজেশনে। আর তান্ত্রিকরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি শেখেইনি, জানেই না কিছু। আমি প্রশ্ন করব, একদম সামনাসামনি খেলার মাঠে নিয়ে যে কোনো জ্যোতিষকে নিয়ে আসুন, আমি প্রশ্ন করব, ওই যারা বলে হনুমান, হনুমান মানে কি, শিব মানে কি, কালী কথার অর্থ কি, দুর্গা কথার অর্থ কি, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। চ্যালেঞ্জ দিতে পারি আমি, সেই এডুকেশনের ডেপথ নেই। তারা, তারা মা, তারা কথারও মানে কি বলতে পারবে না। সমস্ত কিছুর উত্তর নিজের বোধ বিবেচনাকে কাজে লাগিয়ে আসতেই পারে। সেটাকে যথার্থভাবে ব্যবহার করুন। সেটা মানে এই মতাদর্শের সঙ্গে মিল হলে ওনার চেম্বারে আসার ক্ষেত্রে যেমন, ওনার ইনস্টিটিউটে ভর্তি হওয়ার ক্ষেত্রে যেমন, শিখতে চাইলে সমস্ত কিছু নিজের ডিসিশনের ওপরে ডিপেন্ড করবে। আমাদের সামনে সুযোগটা থাকা সত্ত্বেও আমরা কতটা গ্রহণ করছি আর কতটা করছি না। পণ্ডিতজির বক্তব্যগুলো শুধুমাত্র পাগলের প্রলাপ নাকি আমাদের জন্য কাজের, সেটাও নিজের বোধ বিবেচনা দিয়েই বিচার করতে হবে। বাকি রইল তো আরও ক্লাসের কথা, সেটা নিশ্চয়ই নেক্সট এপিসোডে আরও বিস্তারে আরও কোনো বিষয় নিয়ে এরকম চার্ট অ্যানালিসিস থাকবে। কিন্তু তার আগে নিজেদের এই অ্যাওয়ারনেসটা একান্ত জরুরি। সঠিক পথে চলতে পারুন এই শুভকামনা দিয়ে আজকে বিদায়। নমস্কার।